সহজ তোমাদের সকলকে স্বাগত। আজকে আমরা নবম শ্রেণীর প্রথম পর্যায়ক্রমিক মূল্যায়ন 2025 সালের ভৌতবিজ্ঞান বিষয়ের সিলেবাস নাম্বার বিভাজন এবং সম্পূর্ণ উত্তর সহ নমুনা প্রশ্নপত্র সম্পর্কে আলোচনা করব। তো চলো এই ভিডিওতে আমরা ক্লাস 9 এর ফার্স্ট ইউনিট টেস্ট 2025 ভৌতবিজ্ঞান বা ফিজিক্যাল সায়েন্সের এই কোশ্চেন পেপারের উত্তরগুলো দেখে নিই। তো ফার্স্ট ইউনিট টেস্টে তোমাদের 40 নম্বরের পরীক্ষা নেওয়া হয় এবং সময় দেওয়া থাকে 1 ঘন্টা 15 মিনিট। ঠিক আছে, প্রথমে দেখে নাও তোমাদের কোন কোন অধ্যায় পড়তে হবে ফার্স্ট ইউনিট টেস্টের পরীক্ষার জন্য। 1 নম্বর যে অধ্যায় এটা হচ্ছে পরিমাপ। ঠিক আছে, এই অধ্যায় পড়তে হবে। 2 নম্বর হচ্ছে বল ও গতি। আর 4 নম্বর তোমাদের অধ্যায় যেটা রয়েছে, 4 নম্বরের অধ্যায়ের মধ্যে তোমাদের পরমাণুর গঠন, এই যে অংশটা রয়েছে এটা পড়তে হবে। তো এই 3টি অধ্যায় তোমাদের পড়তে হবে ফার্স্ট ইউনিট টেস্টের পরীক্ষার জন্য। ঠিক আছে, চলো এবার দেখে নাও তোমাদের কীরকম প্রশ্ন পরীক্ষায় দেওয়া হবে। টোটাল 40 নম্বরের প্রশ্ন থাকবে, সময় থাকবে 1 ঘন্টা 15 মিনিট। তো প্রথমে তোমাদের 8টি এমসিকিউ প্রশ্ন দেওয়া থাকবে। 1 নম্বর মানের প্রশ্ন, সঠিক উত্তর এখান থেকে বেছে নিয়ে লিখতে হবে। এই প্রশ্নগুলো দেখো, তোমাদের পরিমাপ যে অধ্যায় রয়েছে সেখান থেকে সাধারণত 3টি প্রশ্ন দেওয়া থাকবে। এরপর বল ও গতি সেখান থেকে সাধারণত 2টি প্রশ্ন দেওয়া থাকে। আর পরমাণুর গঠন এখান থেকে সাধারণত 3টি প্রশ্ন তোমাদের দেওয়া থাকবে। তো এরকম 8টা প্রশ্ন দেওয়া থাকবে। ঠিক আছে, এমসিকিউ প্রশ্ন। এরপর থাকবে 7টি এসিকিউ, অর্থাৎ 1 নম্বর মানের এক কথায় উত্তর লিখতে হবে বা সত্য মিথ্যা নির্বাচন করতে হবে, এরকম প্যাটার্নের প্রশ্ন থাকবে 7টা। এই প্রশ্নগুলো তোমাদের দেখো, পরিমাপ যে অধ্যায় রয়েছে এখান থেকে সাধারণত 2টি প্রশ্ন দেওয়া থাকবে। বল ও গতি সেখান থেকে সাধারণত 3টি থাকবে। আর পরমাণুর গঠন এখান থেকে থাকবে 2টি। তো 7টা প্রশ্ন থাকবে এরকমভাবে। এরপর হচ্ছে 2 নম্বর মানের প্রশ্ন লিখতে হবে 8টা, 8 দুগুণে 16 নম্বর থাকবে। ঠিক আছে, এই যে 2 নম্বর মানের প্রশ্ন তোমাদের দেখো, পরিমাপ যে অধ্যায় 1 নম্বর এখান থেকে 2টি প্রশ্নের উত্তর লিখতে হবে, 2 দুগুণে 4 নম্বর। বল ও গতি সেখান থেকে 3টি প্রশ্নের উত্তর লিখতে হবে, 3 দুগুণে 6 নম্বর। আর পরমাণুর গঠন এখান থেকে 3টি প্রশ্ন উত্তর লিখতে হবে, 3 দুগুণে 6 নম্বর। তো এখানে তোমাদের এক্সট্রা প্রশ্ন দেওয়া থাকবে। ঠিক আছে, 2 নম্বর মানের ক্ষেত্রে। তো এরকম 8 দুগুণে 16 নম্বর থাকবে 2 নম্বর মানের প্রশ্নের ক্ষেত্রে। এরপর 3 নম্বর মানের প্রশ্ন তোমাদের লিখতে হবে 3টি, 3 তিরিখে 9 নম্বর দেওয়া থাকবে। ঠিক আছে, এই 3 নম্বর মানের প্রশ্ন তোমাদের প্রতিটা অধ্যায় থেকে কিন্তু একটা করে প্রশ্নের উত্তর লিখতে হবে। এখানে একটার সঙ্গে একটা অথবা দিয়ে সাধারণত প্রশ্ন দেওয়া থাকে। তো দুটির মধ্যে যে কোনো একটি করে প্রশ্নের উত্তর লিখতে হয়, 3টি, 3 তিরিখে 9 নম্বর দেওয়া থাকবে। তো এইরকম প্যাটার্নে তোমাদের প্রশ্ন থাকবে ফার্স্ট ইউনিট টেস্টে, টোটাল 40 নম্বর। তো দেখো তোমাদের প্রথম যে অধ্যায়টি রয়েছে এখান থেকে টোটাল কত থাকছে, 12 নম্বর থাকছে। বল ও গতি সেখান থেকে থাকবে টোটাল 14 নম্বর। আর পরমাণুর গঠন এখান থেকে থাকবে হচ্ছে 14 নম্বর টোটাল। তো এরকম তোমাদের প্যাটার্নের প্রশ্ন কিন্তু দেওয়া থাকবে প্রথম ইউনিট টেস্টে, 40 নম্বর, এবং সময় থাকবে 1 ঘন্টা 15 মিনিট। চলো আমরা এখন কোশ্চেন পেপার এবং তার উত্তর দেখে নিই। আর এই প্রশ্নের উত্তরের পিডিএফ ফাইল পেতে চাইলে সহজ লেসন অ্যাপটি ইনস্টল করবে। অ্যাপের লিঙ্ক আমাদের ডেসক্রিপশন বক্সে দেওয়া থাকবে, সেখান থেকে তোমরা অ্যাপটিকে ডাউনলোড করে চাইলে প্রশ্ন উত্তরের পিডিএফগুলো সেখান থেকে নিতে পারো। তো দেখো, এই কোশ্চেন পেপারে 1 নম্বর থেকে বলা হয়েছে সঠিক উত্তরটি বেছে নিয়ে লেখো 1 × 8 = 8। ঠিক আছে, 1 নম্বর দাগে দেখো, আয়তন একটি লব্ধ একক, এটি কটি প্রাথমিক বা মৌলিক রাশি দিয়ে গঠিত? 1, 2, 3 না 4? তো আয়তন এটা কটা, 3টি প্রাথমিক বা মৌলিক রাশি দিয়ে কিন্তু গঠিত। ঠিক আছে, দৈর্ঘ্য প্রস্থ উচ্চতা এরকম 3টি। এরপরের প্রশ্ন হচ্ছে 1-2 নম্বর, রাশি নয় একটি বুলেট, বুলেটের ভরবেগ, বুলেটের ওজন না বুলেটের বক্রতলের ক্ষেত্রফল? তো এগুলোর মধ্যে রাশি নয় কোনটা, রাশি নয় সেটা হচ্ছে বুলেট, বাকি ভরবেগ, ওজন, ঠিক আছে, ক্ষেত্রফল এগুলি সবই হচ্ছে এক একটা রাশি। তো অপশান এটা আমাদের সঠিক উত্তর হবে। ঠিক আছে, এটা আমাদের রাশি নয়। 1-3 নম্বর দাগে হচ্ছে ত্বরণের মাত্রীয় সংকেত হলো mLT⁻², mLT⁻⁴, LT⁻², আর LT⁻⁻1। তো এখানে দেওয়া আছে কি, ত্বরণের মাত্রীয় সংকেত। ত্বরণের মাত্রীয় সংকেত হচ্ছে অপশান সি, এটা সঠিক উত্তর হবে আমাদের LT⁻²। ঠিক আছে, এটা। এরপর দেখো 1-4 নম্বর, তুমি সুতোয় বেঁধে একটি ঢিলকে ঘোরাচ্ছ, ঢিলটির গতি হবে চলন, ঘূর্ণন, বৃত্তীয় না মিশ্র গতি? তো একটা ঢিলকে সুতোয় বেঁধে ঘোরালে সেটা কি গতি হবে, বৃত্তীয় গতি হবে। ঠিক আছে, অপশান সিটা এখানে সঠিক উত্তর আমাদের হবে। ঠিক আছে, অপশান সি এটা। পরের প্রশ্ন 1-5 নম্বর দেখে, এখানে দেখো 2টি পরমাণুর সংকেত দেওয়া আছে, বলা হচ্ছে এরা পরস্পরের আইসোটোপ, আইসোমার না আইসোটন? ঠিক আছে, তো এরা পরস্পরের কি, দেখো এদের যে এইটা বলা হয় কি পরমাণু ক্রমাঙ্ক, এদের পরমাণু ক্রমাঙ্ক কিন্তু আলাদা বা পারমাণবিক সংখ্যা আলাদা। আবার এদের দেখো ভর সংখ্যা কিন্তু আলাদা, কিন্তু এদের মধ্যে একটা মিল আছে, সেটা কি, নিউটন সংখ্যা হচ্ছে এদের 1। নিউটন সংখ্যা কীভাবে পাবো, এই ভর সংখ্যা থেকে যদি আমরা প্রোটন সংখ্যা বাদ দিই তাহলে নিউটন সংখ্যা পাবো। ঠিক আছে, যেমন 13 থেকে যদি আমরা 6 বিয়োগ করে কত থাকে, 7 থাকে। আবার এখানে 14 থেকে যদি 14 থেকে 7 বিয়োগ করে কত থাকে, 7 থাকে। সুতরাং এই দুটোর মধ্যে কিন্তু নিউটন সংখ্যা সমান আছে, দুটোর মধ্যে নিউটন কটা করে আছে, 7টা করে আছে। সুতরাং এটা হচ্ছে, এরা পরস্পর হচ্ছে আইসোটোন। ঠিক আছে, যাদের নিউটন সংখ্যা পরস্পর সমান তাদের বলা হয় আইসোটোন। ঠিক আছে, পরমাণু ক্রমাঙ্ক আলাদা হবে এবং ভর সংখ্যাও আলাদা হবে, কিন্তু নিউটন সংখ্যাটা 1, তাদের পরস্পরকে বলা হয় আইসোটোন। নেক্সট হচ্ছে 1-6 নম্বর দাগে, নিউটনবিহীন মৌলটি হলো সাধারণ হাইড্রোজেন, ডয়টেরিয়াম,
ট্রিটিয়াম না অক্সিজেন? তো নিউট্রনবিহীন মৌল হচ্ছে কি সাধারণ হাইড্রোজেন। ঠিক আছে, এখানে কোনো নিউট্রন থাকে না, একটা প্রোটন থাকে আর একটা ইলেকট্রন থাকে। 7 নম্বর হচ্ছে নিচের কোনটি স্বতঃস্ফূর্তভাবে ইউরেনিয়ামের মতো ভারী মৌলের কেন্দ্র থেকে নির্গত হয় এবং ধনাত্মক ধনাত্মক আধান যুক্ত? ঠিক আছে, এখানে অপশন দেওয়া আছে প্রোটন, আলফা কণা, বিটা কণা না ডেল্টা রশ্মি। সঠিক উত্তর অপশন বি এতে লিখবে এখানে আলফা কণা। ঠিক আছে, এবার 8 নম্বর থেকে পরস্পর সমান্তরাল একই দিকে ধাবমান এমন দুটি ট্রেনের যাত্রী একে অপরকে দেখবে পরস্পরের দিকে গতিশীল, পিছনের দিকে গতিশীল, স্থির অবস্থায় পরস্পরের দিকে এগিয়ে আসছে। তো এখানে বলা হচ্ছে পরস্পর দুটি একই দিকে যাচ্ছে এরকম দুটি ট্রেন। ঠিক আছে, সেখানে যে দুজন যাত্রী থাকবে তারা পরস্পরের কিন্তু একই জায়গায় স্থির অবস্থায় দেখতে পাবে। ঠিক আছে, তো অপশান সি এরটা আমাদের এখানে সঠিক উত্তর হবে। ওকে, স্থির অবস্থায়। এরপরের প্রশ্ন দেখো, 2 নম্বর দেখে অতি সংক্ষিপ্ত উত্তর দেওয়া বিকল্প প্রশ্নগুলি লক্ষণীয় 1 × 7 = 7, অর্থাৎ এখান থেকে 7টি প্রশ্নের উত্তর লিখতে হবে। এখন 2-1 নম্বর থেকে বলা হচ্ছে রোলারকে টানা না ঠেলা কোনটি সুবিধাজনক? তো উত্তর লিখবে রোলারকে টানা হচ্ছে সুবিধাজনক। নেক্সট 2 নম্বর, সাধারণ তুলাযন্ত্রে বাটখারাগুলির ভরের অনুপাত কত? তো সাধারণ তুলাযন্ত্রে ভরের যে বাটখারাগুলির ভরের অনুপাত সেটা হচ্ছে 5:2:2:1। ঠিক আছে, এই অনুপাতে থাকে। এরপর 2-3 নম্বর, ভি আয়তন বিশিষ্ট একটি নিরেট বলের উপাদানের ঘনত্ব ডি হলে তার ভর কত হবে? তো এখানে আয়তন দেওয়া আছে কত ভি এবং ঘনত্ব দেওয়া আছে কত ডি। ঠিক আছে, এবং এখানে কি বলা হচ্ছে এদের ভর কত সেটা নির্ণয় করতে হবে। ঠিক আছে, তো দেখো ঘনত্ব সমান আমাদের যে ঘনত্ব এবং ভর আর আয়তনের সূত্রটা কি থাকে, ঘনত্ব সমান কি হয় বল বাই আয়তন। ঠিক আছে, তো বল বাই আয়তন, সেই ক্ষেত্রে সেখান থেকে আমরা এই ভরটাকে যদি আমরা বের করি আমরা কি পাবো, এখানে ঘনত্ব ইন্টু আয়তন। ঠিক আছে, অর্থাৎ আয়তন হচ্ছে ভি আর ডি হচ্ছে ঘনত্ব, তো ভি ডি একক হবে, ভর সমান সমান হচ্ছে ভি ডি। ওকে, এরপর 2-4 নম্বর, একটি সাইকেল আরোহীর অতিক্রান্ত দূরত্ব ও সরণের দূরত্ব কত? তো এখানে আমরা উত্তর লিখব গ্রেটার দেন অর ইকুয়াল টু 1, অর্থাৎ 1 অথবা 1-এর বড় বা 1-এর বেশি। অর্থাৎ একজন সাইকেল আরোহী তার অতিক্রান্ত দূরত্ব আর সরণের মধ্যে পার্থক্য কি? সরণ মানে হচ্ছে এরকম একটা সরল রেখার, অতিক্রান্ত দূরত্ব বলতে সেটা কিন্তু এইখান থেকে শুরু করে এবং এঁকে বেঁকে কিন্তু এইভাবে যেতে পারে। ঠিক আছে, অর্থাৎ এখানে যদি অর্থাৎ এইখান থেকে শুরু হয়ে যদি এখানে শেষ হয় তাহলে এর অতিক্রান্ত দূরত্ব যেটা হবে তার সরণের দূরত্ব থেকে কিন্তু বেশি হতে পারে অথবা সমান হতে পারে, কিন্তু কম হবে না। সুতরাং আমরা এখানে লিখবো 1-এর বেশি অথবা সমান হবে। ঠিক আছে, এদের যে অনুপাত সেটা। নেক্সট হচ্ছে অথবা দিয়ে দেওয়া আছে একটি গতিশীল কণার ভরবেগ কখন শূন্য হবে? তো একটি গতিশীল কণার ভরবেগ বস্তু কণাটির গতিবেগ যখন শূন্য হবে। অর্থাৎ ভরবেগ মানে কি, ভরবেগ মানে হচ্ছে ভর ইন্টু বেগ, ভর আর বেগের গুণফলকে বলা হয় কি ভরবেগ। তাহলে যদি বেগ যদি শূন্য হয়ে যায় তাহলে কী হবে, বেগ শূন্যকে আমরা ভর দিয়ে যদি গুণ করে দিই কী হবে, শূন্য হবে। ঠিক আছে, অর্থাৎ বস্তুটির গতিবেগ যখন শূন্য হবে তখন এদের ভরবেগও কিন্তু শূন্য হয়ে যাবে। পরের প্রশ্ন 2-5 নম্বর দেখে একটি তেজস্ক্রিয় মৌলের নাম লেখো। তো এখানে একটি তেজস্ক্রিয় মৌলের নাম তোমরা লিখবে ইউরেনিয়াম, যার সংকেত হচ্ছে ইউ, এর হচ্ছে ভর সংখ্যা হচ্ছে 235 আর হচ্ছে পারমাণবিক সংখ্যা হচ্ছে 92। ঠিক আছে, অথবা ক্যাথোড রশ্মি ড্যাশ আধানযুক্ত কণা দ্বারা গঠিত। ক্যাথোড রশ্মি ঋণাত্মক আধানযুক্ত কণা দ্বারা গঠিত। 2-6 নম্বর দাগে নিউট্রন হলো নিস্তড়িত কণা যার ভর ইলেকট্রনের ভরের সমান। এটা সত্য না মিথ্যা লিখতে হবে। তো নিউট্রন হচ্ছে নিস্তড়িত কণা, এটা ঠিক, কিন্তু যার ভর ইলেকট্রনের ভরের সমান। নিউট্রনের ভর কিন্তু ইলেকট্রনের ভরের সমান নয়, ইলেকট্রন থেকে অনেক ভারী হয় নিউট্রন, তার জন্য আমরা এটা মিথ্যা লিখব। এরপর 2-7 নম্বর হচ্ছে নিউটনের ড্যাশ গতিসূত্রকে জ্যাডের সূত্র বলে। তো নিউটনের প্রথম গতিসূত্রকে জ্যাডের সূত্র বলে। ঠিক আছে, পরের প্রশ্ন হচ্ছে 3 নম্বর দাগে সংক্ষিপ্ত উত্তর দাও বিকল্প প্রশ্নগুলি লক্ষণীয়। 2 × 8 = 16, এখানে প্রশ্নের মান হচ্ছে 2 নম্বর করে এবং 8টি প্রশ্নের উত্তর লিখতে হবে, 8 × 2 = 16 নম্বর। 1 নম্বর দাগে মেট্রিক পদ্ধতি কাকে বলে, এর সুবিধা কী? তো দেখো এসআই ও সিজিএস পদ্ধতিকে মেট্রিক পদ্ধতি বলে। ঠিক আছে, মেট্রিক পদ্ধতির সুবিধাগুলি হলো কী কী? 1 নম্বর দিয়ে লিখছে মেট্রিক পদ্ধতিতে কোনো রাশির এক একক থেকে অন্য বড় বা ছোট এককে যেতে হলে শুধু দশমিক বিন্দু সরালেই চলে, গুণ বা ভাগের প্রয়োজন হয় না, এজন্য মেট্রিক পদ্ধতিকে দশমিক পদ্ধতি বলা হয়। এর 2 নম্বর সুবিধা আমরা লিখছি মেট্রিক পদ্ধতিতে কোনো রাশির এককের সঙ্গে কিলো, হেক্টর, ডেকা প্রভৃতি উপসর্গগুলি যোগ করে বড় বা ছোট এককগুলি লেখা যায়। ঠিক আছে, 3 নম্বর হচ্ছে মেট্রিক পদ্ধতিতে দৈর্ঘ্য, আয়তন, ভরের এককের মধ্যে একটি সহজ সম্পর্ক বর্তমান, এর ফলে ওই এককগুলিকে সহজে মনে রাখা যায়। এইগুলো হচ্ছে মেট্রিক পদ্ধতির সুবিধা।
এরপরের প্রশ্ন অথবা দিয়ে দেওয়া আছে, ডাইন ও নিউটনের মধ্যে সম্পর্কটি প্রতিষ্ঠা করো। তো ডাইন আর নিউটনের মধ্যে সম্পর্ক কি? 1 নিউটন সমান হচ্ছে আমরা জানি কি 1 কিগ্রা ইন্টু 1 মিটার পার সেকেন্ড স্কোয়ার। এবার দেখো 1 কিগ্রা মানে কত? 1000 গ্রাম ইন্টু 1 মিটার মানে হচ্ছে 100 সেন্টিমিটার পার সেকেন্ড স্কোয়ার। এবার 1000 আর এই 100 যদি আমরা গুণ করে এখানে কটা শূন্য পাবো? 5টা শূন্য পাবো। 10-এর আমরা 10 5টা 10 পাবো, ঠিক আছে। অর্থাৎ এখানে 1000 মানে কি 10 গুণ 10 গুণ 10, 10 10কে 100, 100কে 10 দিয়ে গুণ করলে 1000 হয়। আর এই 100 থেকে কটা 10 পাবো? 10, 10কে 100, দুটো 10 পাবো, 10, একটা দুটো তিনটে চারটে 5টা 10 মানে 10-এর মাথায় 5 হবে, ঠিক আছে। 10⁵ গ্রাম ইন্টু সেমি পার সেকেন্ড স্কোয়ার, ঠিক আছে। এবার এটা হচ্ছে আমরা কি লিখবো? 10⁵ ডাইন, ঠিক আছে। ডাইন হচ্ছে এই যে সিজিএস একক হয়ে গেল ডাইন, ঠিক আছে। তাহলে এটাই হচ্ছে নিউটন আর ডাইনের মধ্যে সম্পর্ক। 10⁵ ডাইন, 1 নিউটন সমান সমান হচ্ছে 10⁵ ডাইন। 2 নম্বর হচ্ছে বস্তুর ভরবেগ বলতে কি বোঝো? ভরবেগের এসআই একক কি? উত্তর লিখবে ভর ও বেগের সমন্বয়ে কোনো বস্তুতে যে গতির সৃষ্টি হয় তাকে বস্তুটির ভরবেগ বলে। বস্তুটির ভর ও বেগের গুণফল হলো ভরবেগের পরিমাণ, ভরবেগের পরিমাপ, ঠিক আছে। ভরবেগের এসআই একক হচ্ছে কেজি ইন্টু মিটার পার সেকেন্ড। 3 নম্বর ভরবেগের ধারণা ব্যতি রেখে নিউটনের দ্বিতীয় গতিসূত্রটি বিবৃত করো। তো বস্তুর উপর অপ্রতিমিত বল প্রযুক্ত হলে বস্তু ত্বরণ সহ চলতে থাকবে এবং বল যেদিকে ক্রিয়া করবে বস্তুর ত্বরণও সেই অভিমুখে ঘটবে, ঠিক আছে। এটাই হচ্ছে নিউটনের দ্বিতীয় গতিসূত্র। 4 নম্বর দাগে জ্যাডের ব্যাখ্যা দাও। উত্তর লিখবে পদার্থের যে ধর্মের জন্য জড় বস্তু নিজের স্থির অবস্থা বা গতিশীল অবস্থার পরিবর্তনে বাধা দেয় অথবা যে অবস্থায় আছে সেই অবস্থায় থাকতে চায় সেই ধর্মকে পদার্থের জ্যাড বা জড়তা বলে। অথবা দিয়ে বলা হচ্ছে বায়ুশূন্য স্থানে পাখি উঠতে পারে না কেন? দেখো উত্তর লিখবে পাখি আকাশে ওড়ার সময় তার ডানা দিয়ে বাতাসের উপর বল প্রয়োগ করে, ফলে বাতাস ও পাখির ডানার ওপর সমান ও বিপরীতমুখী প্রতিক্রিয়া বল প্রয়োগ করে। এই প্রতিক্রিয়া বলই পাখিকে আকাশে উঠতে সাহায্য করে। কিন্তু বায়ুশূন্য স্থানে পাখি ডানার সাহায্যে নিচের দিকে বল প্রয়োগ করলেও বাতাস না থাকায় কোনো প্রতিক্রিয়া বলের সৃষ্টি হয় না, ফলে বায়ুশূন্য স্থানে পাখি আকাশে উঠতে পারে না, ঠিক আছে। নেক্সট প্রশ্ন 3-5 নম্বর লম্বন ভুল কি বা লম্বন ভ্রম কি এটাও বলতে পারে। উত্তর লিখবে আমরা যখন স্কেলের পাঠ নিই তখন অনেক সময় আমাদের চোখ স্কেলের পাঠবিন্দুর সঙ্গে লম্বভাবে না থেকে স্কেল বরাবর তির্যক অবস্থায় থাকে, এতে দৈর্ঘ্যের সঠিক পাঠ পাওয়া যায় না। এই ধরনের ভুলকে লম্বন ভুল বলে। অথবা এককের প্রয়োজনীয়তা কি? দেখো উত্তর লিখবে 1 নম্বর দিয়ে একক ছাড়া কোনো ভৌত রাশির পরিমাপ অর্থহীন। 2 নম্বর হচ্ছে কেবল রাশির মান দিয়ে কোনো কিছু বোঝা যায় না, ঠিক আছে, এককের প্রয়োজন হয়। 3 নম্বর একক রাশির ভিন্ন ভিন্ন পরিমাপের মধ্যে সম্পর্ক স্থাপন করে। 4 নম্বর কোনো ভৌত রাশির স্বতন্ত্রতা একক দ্বারা বোঝানো হয়, ঠিক আছে। এইগুলো হচ্ছে এককের প্রয়োজনীয়তা। তো পরের প্রশ্ন দেখো 3-6 নম্বর থেকে ভর সংখ্যা ও পারমাণবিক সংখ্যার মধ্যে পার্থক্য লেখো। দেখো আমরা উত্তর লিখছি, এটা হচ্ছে ভর সংখ্যা, এটা হচ্ছে পারমাণবিক সংখ্যা। 1 নম্বর পার্থক্য হচ্ছে আমাদের কি না কোনো পরমাণুর নিউক্লিয়াসে অবস্থিত প্রোটন ও নিউটনের মোট সংখ্যাকে ভর সংখ্যা বলে, আর কোনো পরমাণুর নিউক্লিয়াসে অবস্থিত মোট প্রোটন সংখ্যাকে পারমাণবিক সংখ্যা বলা হয়। দেখো ভর সংখ্যা হতে পারমাণবিক সংখ্যা বিয়োগ করলে নিউটন সংখ্যা পাওয়া যায়, আর ভর সংখ্যা থেকে নিউটন সংখ্যা বিয়োগ করলে পারমাণবিক সংখ্যা পাওয়া যায়। এই দুটো হচ্ছে ভর সংখ্যা আর পারমাণবিক সংখ্যার মধ্যে পার্থক্য। পরের প্রশ্ন 3-7 নম্বর দেখে ইলেকট্রনের ভর কত আর প্রোটনের ভর কত? তো ইলেকট্রনের ভর হচ্ছে 9.1 × 10⁻³ কেজি, আর প্রোটনের ভর হচ্ছে 1.6726 × 10⁻27 কেজি, ঠিক আছে। এবার দেখো 3-8 নম্বর দেখে দেওয়া আছে XYZ 3টি পরমাণুর ভর সংখ্যা যথাক্রমে 31, 32, 34। এদের পরমাণু ক্রমাঙ্ক যথাক্রমে 15, 16 এবং 16। এদের মধ্যে কোন দুটি আইসোটোপ এবং কোন দুটি আইসোটোন? ঠিক আছে, তো XYZ 3টি পরমাণু দেওয়া আছে, এদের বলা হচ্ছে কোন দুটি আইসোটোপ আর কোন দুটি আইসোটোন। আইসোটোপ কাকে বলে? যাদের ভর সংখ্যা তাদের পরমাণু ক্রমাঙ্ক সমান কিন্তু ভর সংখ্যা আলাদা। তো দেখো এখানে এই যে 16 আর 16 এই দুটি হচ্ছে কি পরমাণু ক্রমাঙ্ক, অর্থাৎ Y আর Z এদের পরমাণু ক্রমাঙ্ক হচ্ছে আলাদা, কিন্তু এদের ভর সংখ্যা 32 আর 34, তো ভর সংখ্যা হচ্ছে আলাদা, আর পারমাণবিক ক্রমাঙ্ক সেটা একই। সুতরাং এটা হচ্ছে পরস্পর আইসোটোপ লিখবো আমরা। Y আর Z এরা হচ্ছে পরস্পর আইসোটোপ। আর আইসোটোন কারা? যাদের হচ্ছে ভর সংখ্যাও আলাদা
এবং পারমাণবিক সংখ্যা আলাদা, পারমাণবিক সংখ্যা আলাদা এবং ভর সংখ্যা আলাদা, কিন্তু তাদের নিউট্রন সংখ্যা একই। তো এক্ষেত্রে আমরা দেখুন এই যে এক্স আর ওয়াই যে পরমাণু, এক্স পরমাণুর 31, এটা হচ্ছে ভর সংখ্যা, আর পারমাণবিক সংখ্যা হচ্ছে 15, আর ওয়াইয়ের যে ভর সংখ্যা সেটা 32, পারমাণবিক সংখ্যা 16। তো এখান থেকে 31 থেকে 15 যদি বাদ দিই আমরা কত থাকে? 16 থাকে। আবার এখানে 32 থেকে 16 বাদ দিলে কত থাকে? 16 থাকে। সুতরাং এদের মধ্যে নিউট্রন সংখ্যা হচ্ছে একই। সুতরাং এক্স আর ওয়াই এরা হচ্ছে পরস্পরের আইসোটোন। তো আমরা লিখবো এক্স ও ওয়াই পরস্পর আইসোটোন, আর ওয়াই আর জেড এরা হচ্ছে পরস্পরের আইসোটোপ। 4 নম্বর দেখা হচ্ছে নিম্নলিখিত প্রশ্নগুলির উত্তর দাও। বিকল্প প্রশ্নগুলি লক্ষণীয়। এখানে 3টি প্রশ্নের উত্তর লিখতে হবে, 3 লিখে 9 নম্বর। তো 4-এর 1 নম্বর দেখা প্রশ্ন, এখানে 2টি পরমাণুর সংকেত দেওয়া আছে, বলা হচ্ছে পরমাণুদের মধ্যে সম্পর্ক লেখো, এদের রাসায়নিক ধর্মটি কি সম্পূর্ণ পৃথক নাকি একইভাবে? উত্তরের সপক্ষে যুক্তি দাও। তো এখানে এই যে 2টি পরমাণু দেওয়া আছে, বলা হচ্ছে এদের মধ্যে সম্পর্ক কি? তো এটা হচ্ছে পরস্পরের আইসোটোপ, যেহেতু এদের পারমাণবিক গুরুত্ব বা পারমাণবিক সংখ্যা হচ্ছে একই, কিন্তু ভর সংখ্যাগুলো হচ্ছে আলাদা, তাই লিখবো আমরা এটা এই যে 2টি পরমাণু, ঠিক আছে, এরা পরস্পরের আইসোটোপ। ঠিক আছে, এবার বলা হচ্ছে কি এদের রাসায়নিক ধর্ম কি একই না আলাদা? আমরা লিখবো এদের রাসায়নিক ধর্ম একই, কারণ এদের পারমাণবিক সংখ্যা একই। ঠিক আছে, অর্থাৎ উভয় পরমাণুতে প্রোটন সংখ্যা হচ্ছে কত? 17টি করে দেওয়া আছে, এখানেও 17, এখানেও 17। যেহেতু কোনো মৌলের পারমাণবিক সংখ্যা বা পরমাণু ক্রমাঙ্ক বা অর্থাৎ প্রোটন সংখ্যাই হলো ওই মৌলের মূলগত ধর্মের নিয়ন্ত্রক, তাই এদের রাসায়নিক ধর্ম এক। যেহেতু প্রোটন সংখ্যায় কোনো মৌলের যে রাসায়নিক ধর্ম সেটা নির্ধারণ করে, ঠিক আছে, যেহেতু এদের রাসায়নিক ধর্ম সমান একই হবে। ঠিক আছে, এবার এর সঙ্গে অথবা দিয়ে দেওয়া আছে, এখানেও একটি সংকেত দেওয়া আছে একটি পরমাণু, বলা হচ্ছে পরমাণুটির ভর সংখ্যা, পারমাণবিক সংখ্যা ও নিউট্রন সংখ্যা কত? ঠিক আছে, পরমাণুটির মধ্যে 3টি নিউট্রন বেশি হলে সংকেত কীভাবে লেখা হতো? তো দেখো এখানে পারমাণবিক সংখ্যা কত? পারমাণবিক সংখ্যা হচ্ছে 92। ঠিক আছে, এই মৌলটির পারমাণবিক সংখ্যা হচ্ছে, প্রথমে আমরা ভর সংখ্যা লিখছি, এর ভর সংখ্যা কত? ভর সংখ্যা হচ্ছে ওপরের সংখ্যাটা ভর সংখ্যা 235, সেটা হচ্ছে ভর সংখ্যা। পারমাণবিক সংখ্যা হচ্ছে 92, আর নিউট্রন সংখ্যা কত বলা হয়েছে? তো নিউট্রন সংখ্যা কীভাবে পাবো? ভর সংখ্যা থেকে পারমাণবিক সংখ্যা বিয়োগ করলে নিউট্রন সংখ্যা পাওয়া যাবে। আমরা 235 থেকে আমরা কি করব? 92 টাকা বিয়োগ করব, বিয়োগ করে কত হবে? 143 হবে। এই যে 5 থেকে 2 বাদ দিলে 3 থাকে, আবার এখানে 13 থেকে 9 বাদ দিলে 4 থেকে, হাতে 1 থাকে, 1 আর 1 2, তো 143 হয়ে গেল নিউট্রন সংখ্যা। এবার বলা হয়েছে পরমাণুটির মধ্যে যদি 3টি নিউট্রন বেশি হলে সংকেত কীভাবে লেখা হতো? তো নিউট্রন সংখ্যা বেশি হয়ে গেলে কী হবে? এখানে নিউট্রন সংখ্যা 143টি আছে, তো 3টি বেশি হয়ে যাবে। ঠিক আছে, 44, 45, 46 হয়ে যাবে। ঠিক আছে, 146টা হয়ে যাবে, 146টা হবে, তাহলে 146টা নিউট্রন হয়ে যাবে। কিন্তু এই নিউট্রনটা যুক্ত কার সঙ্গে হবে? এই যে ভর সংখ্যার সঙ্গে যুক্ত হয়ে যাবে। ঠিক আছে, এর পারমাণবিক যে সংখ্যা সেটা কিন্তু কোনো পরিবর্তন হবে না, যেহেতু এখানে শুধুমাত্র নিউট্রন সংখ্যাটাই বেশি হচ্ছে। তো আমরা 235-এর সঙ্গে 3টা আমাদের যোগ করে দিতে হবে। আমরা লিখব কি? পরমাণুটির মধ্যে 3টি নিউট্রন বেশি হলে তার সংকেত হবে 35 থেকে 3টি হলে 36, 37, 38, অর্থাৎ 238 হবে ভর সংখ্যা, এবং এটা পারমাণবিক ক্রমাঙ্ক 92, এটাই থাকবে। ওকে, এরকমভাবে সংকেতটা আমরা লিখব। পরবর্তী প্রশ্ন দেখো, 4-এর 2 নম্বর দেখে স্কেলার ও ভেক্টর রাশির মধ্যে পার্থক্য লেখো। আমরা উত্তর লিখছি, এটা হচ্ছে স্কেলার রাশি, এটা হচ্ছে ভেক্টর রাশি। 1 নম্বর পার্থক্য কি? যে রাশিকে সম্পূর্ণরূপে প্রকাশ করতে শুধু মান প্রয়োজন তাকে স্কেলার রাশি বলে, আর যে রাশি প্রকাশ করতে মান ও দিক উভয়ই প্রয়োজন তাকে ভেক্টর রাশি বলে। 2 নম্বর পার্থক্য হচ্ছে স্কেলার রাশি প্রকাশে শুধু মান ও এককের প্রয়োজন হয়, আর ভেক্টর রাশির ক্ষেত্রে মান ও এককের সাথে দিকেরও প্রয়োজন হয়। 3 নম্বর পার্থক্য হচ্ছে দিক পরিবর্তন হলেও স্কেলার রাশির মানের পরিবর্তন হয় না, আর দিক পরিবর্তনের সাথে সাথে ভেক্টর রাশির মানেরও পরিবর্তন হয়। তো এইগুলো হচ্ছে স্কেলার রাশি আর ভেক্টর রাশির মধ্যে পার্থক্য। এর সঙ্গে অথবা দিয়ে দেওয়া আছে নিউটনের তৃতীয় গতিসূত্রটি লেখো ও ব্যাখ্যা করো। ঠিক আছে, আমরা লিখছি নিউটনের তৃতীয় গতিসূত্র কি না? প্রত্যেক ক্রিয়ার একটি সমান ও বিপরীত প্রতিক্রিয়া আছে। যেমন যখন আরোহী নৌকো থেকে নদীর পাড়ে লাফিয়ে পড়ে, তখন নৌকোটিকে পিছনে ছুড়ে দিতে দেখা যায়, অর্থাৎ নৌকোটি কী হয়? পিছনের দিকে সরে যায়। আরোহী নৌকোর ওপর যে বল প্রয়োগ করে তাতে নৌকোটি পিছনে যায়, অর্থাৎ পিছনে সরে যায়। আর নিউটনের তৃতীয় সূত্র অনুসারে নৌকো আরোহীর উপর সমান ও বিপরীতমুখী বল প্রয়োগ করে, ফলে আরোহী তীরে পৌঁছায়। ঠিক আছে, অর্থাৎ ডাঙায় চলে আসে। এটাই হচ্ছে নিউটনের তৃতীয় সূত্র এবং তার ব্যাখ্যা। এরপর 4-এর 3 নম্বর, ভালো তুলাযন্ত্রের গুণগুলি লেখো। তো ভালো তুলাযন্ত্রের গুণগুলি কি? ভালো তুলাযন্ত্রের প্রয়োজনীয় গুণাবলী। 1 নম্বর হচ্ছে
তুলা দণ্ডের দুই বাহুর দৈর্ঘ্য এবং তুলা পাত্র দুটির ভর সমান হবে। অর্থাৎ তুলা দণ্ডের যে দুটি বাহুর দৈর্ঘ্য, ঠিক আছে, এখানে আলম্ব বিন্দু থাকবে, এই দুটি বাহুর দৈর্ঘ্য সমান হবে এবং তুলা পাত্র, এখানে যে পাত্র থাকবে সেই পাত্র দুটির সমান যে ভর সেটা কিন্তু সমান হতে হবে। 2 নম্বর হচ্ছে তুলা যন্ত্রটি সুবেদী অর্থাৎ সেন্সিটিভ হবে। অর্থাৎ যে তুলা যন্ত্র ভরের সামান্য পার্থক্য মাপতে পারবে সেই তুলা যন্ত্রকে সুবেদী সেই তুলা যন্ত্র তত ভালো সুবেদী হবে আর কি, ঠিক আছে। অর্থাৎ যত কম ভরের আয়তন ওজন মাপতে পারবে বা ভর মাপতে পারবে, ঠিক আছে, সেই তুলা তত সুবেদী বা সেন্সিটিভ। 3 নম্বর হচ্ছে তুলা যন্ত্রটি সুস্থিত বা স্টেবল হতে হবে, ঠিক আছে। অর্থাৎ তুলা দণ্ডটির আন্দোলন যেন বেশিক্ষণ স্থায়ী না হয়, খুব তাড়াতাড়ি যেন সেটা স্থির হয়ে যায়। 4 নম্বর হচ্ছে তুলা যন্ত্রটি দৃঢ় হতে হবে, অর্থাৎ তুলা যন্ত্রের বিভিন্ন অংশগুলি বেশ মজবুত হতে হবে। 5 নম্বর তুলা যন্ত্রটি নির্ভুল হতে হবে, ঠিক আছে। অর্থাৎ সূচকটি স্কেলের 0 দাগের সঙ্গে মিলে থাকবে অথবা 0 দাগের দুপাশে সমান ঘর পর্যন্ত দোল খাবে। তো এইগুলো হচ্ছে ভালো তুলা যন্ত্রের গুণাবলী। পরের প্রশ্ন, এর সঙ্গে অথবা দিয়ে বলা হচ্ছে মাপক চোঙের সাহায্যে অসম কঠিন বস্তুর আয়তন নির্ণয় করো। তো মাপক চোঙের সাহায্যে অসম কঠিন বস্তুর আয়তন কীভাবে নির্ণয় করবে? দেখো, মাপক চোঙের সাহায্যে অসম আকৃতির বস্তুর আয়তন নির্ণয়। মাপক চোঙের সাহায্যে অসম আকৃতির বস্তুর আয়তন নির্ণয় করার জন্য এমন একটি তরলের সাহায্য নিতে হয় যা বস্তুটিকে দ্রবীভূত করে না, বস্তুটির সঙ্গে বিক্রিয়া করে না, যার মধ্যে বস্তুটি ডুবে যায় এবং এমন একটি মাপক চোঙ নেওয়া দরকার যার ভিতরের আয়তন বস্তুটির আয়তনের তুলনায় 4 থেকে 5 গুণ এবং যার প্রস্থচ্ছেদের ক্ষেত্রফল এমন যাতে বস্তুটিকে মাপক চোঙের মধ্যে সহজেই প্রবেশ করানো যায়। অর্থাৎ আমরা যখন কোনো যে চোঙের সাহায্যে কোনো কঠিন বস্তুর আয়তন নির্ণয় করব, তখন কীভাবে করতে হবে আমাদের? দেখো, আমাদের যে চোঙটা যেটা একটা তরলের প্রয়োজন, যে কোনো তরল, সেই তরলে যেন এই বস্তুটা যেন দ্রবীভূত না হয়ে যায়, অর্থাৎ গুলে না যায়, যেন কোনো রাসায়নিক বিক্রিয়া না করে তরলের সঙ্গে এই কঠিন বস্তুটা, ঠিক আছে। এবং যে তরল আমরা যে চোঙটা নেব, সেই চোঙটার যে আয়তন সেই কঠিন বস্তুর থেকে যেন চোঙের যে আয়তন সেটা 3-4 গুণ বেশি হয় এবং কঠিন বস্তুরা যেন এই চোঙের মধ্যে অনায়াসেই প্রবেশ করতে পারে, ঠিক আছে। এরকম নিতে হবে। এরপর কি করতে হবে না, মাপক চোঙটিকে আংশিক তরল ভর্তি করা হলো এবং তলের পাঠ নেওয়া হলো। এবার এই চোঙটাকে আমরা আংশিকভাবে জল ভর্তি করলাম এবং এর পাঠটা নিলাম, কতদূর আমরা হলো, ধরা যাক এই অবস্থায় তরলের পাঠ V1 ঘন সেন্টিমিটার, অর্থাৎ এটাকে আমরা নিলাম এই পর্যন্ত, অর্থাৎ V1 ঘন সেন্টিমিটার, ঠিক আছে, ঘন সেন্টিমিটার, বা এটা ধরে নাও 50, ঠিক আছে, 50 ঘন সেন্টিমিটার হয়েছে, ঠিক আছে। তো এরপর পরীক্ষাধীন বস্তুটিকে মোম লাগানো সুতোর সাহায্যে যে বস্তুটা আমরা নির্ণয় করব ঘন আয়তন, সেই বস্তুটাকে মোম লাগানো সুতোর সাহায্যে বেঁধে তরলে সম্পূর্ণভাবে ডোবানো হলো, এই তরলের মধ্যে ডুবিয়ে দেওয়া হলো, ঠিক আছে, বস্তুটিকে। এবার বৃদ্ধিপ্রাপ্ত তলের পাঠ নেওয়া হলো। এখন ধরা যাক বস্তু সমেত তরলের আয়তন V2 ঘন সেন্টিমিটার, ঠিক আছে। এখন এই যে বস্তুটা এই তরলের মধ্যে ডুবিয়ে দেওয়ার ফলে পাঠটা কী হবে, তরলটা উপর দিকে উঠে যাবে, ধরুন এই পর্যন্ত চলে আসলো এবং এটা হচ্ছে আমাদের V2 ধরলাম, V2 ঘন সেন্টিমিটার, অর্থাৎ বা এটাকে আমরা ধরলাম 70 ঘন সেন্টিমিটার, ঠিক আছে। তাহলে বস্তুর আয়তন কী হবে, এই V2 থেকে V1 আমরা বিয়োগ করবো, অর্থাৎ V2 মাইনাস V1 ঘন সেন্টিমিটার, বা এটা যদি 70 হয়, এটা যদি 50 হয়, তাহলে কত হবে, 70 থেকে 50 বিয়োগ করলে 20 হবে, 70 মাইনাস 50 আমাদের কত হবে, 20 হবে, অর্থাৎ 20 ঘন সেন্টিমিটার হবে আমাদের যে বস্তুটা কঠিন বস্তু, সেই কঠিন বস্তুটার আয়তন। তো এইভাবে কিন্তু মাপনি চোঙের সাহায্যে আমরা একটি অসম কঠিন বস্তুর আয়তন নির্ণয় করতে পারি, ঠিক আছে। তো দেখো, আজকের এই ভিডিওতে আমি তোমাদের ক্লাস 9-এর ফার্স্ট ইউনিট টেস্ট 2025 সালের ভৌতবিজ্ঞান বিষয়ের আমাদের সিলেবাস এবং নাম্বার বিভাজন, তার সঙ্গে সম্পূর্ণ উত্তর সহ একটি কোশ্চেন পেপার সম্পর্কে আলোচনা করলাম। এই প্রশ্নোত্তরগুলো অবশ্যই তুমি ভালোভাবে কিন্তু মুখস্থ করবে এবং প্র্যাকটিস করবে, এগুলি তোমাদের প্রথম ইউনিট টেস্টের জন্য খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন এবং উত্তর, সুতরাং প্রশ্নোত্তরগুলো তোমরা কিন্তু ভালোভাবে প্র্যাকটিস করে নেবে। আর যদি আমাদের এই চ্যানেলে নতুন হয়ে থাকে, অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে, পাশের বেল আইকনে প্রেস করে অল অপশানটিকে সিলেক্ট করবে এবং ভিডিওটিতে অবশ্যই লাইক করবে, ভিডিওটি বন্ধুবান্ধবের সঙ্গে শেয়ার করবে, কমেন্ট বক্সে অবশ্যই নিজেদের মতামত তোমরা লিখে জানাবে। আর যদি এই প্রশ্নোত্তরের PDF ফাইল পেতে চাও, তাহলে সহজ লেসন অ্যাপটিকে ইনস্টল করবে, অ্যাপের লিঙ্ক ডেসক্রিপশন বক্সে দেওয়া থাকবে, সেখান থেকে তোমরা অ্যাপটিকে ডাউনলোড করে চাইলে প্রশ্নোত্তরের PDF-গুলো নিতে পারো। তো চলো, আজকের এই ভিডিওটিকে আমরা এখানেই শেষ করছি। সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ।